সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা সন্ধ্যায়। এখনো উদ্ধার হয়নি 40 ফুট গর্তে পড়া 2 বছরের শিশু সাজিদ। এবং নানা আয়োজনে কুষ্টিয়া হানাদার মুক্ত দিবস পালন। এটি নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন। দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছে আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে প্রধান শিরোনামগুলো। বিস্তারিত জানাচ্ছি। সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হবে। সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে কথা বলছেন নির্বাচন কমিশনে কথা বলছেন নির্বাচন কমিশন সচিব। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। আমাদের বাফারটা ওপেন করব। আর আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমাদের প্রবাসে কতজন ভোটার আছেন এই সংক্রান্ত আসলে কোনো সঠিক পরিসংখ্যান আমরা বিভিন্ন জায়গা থেকে পাইনি। তবে আমাদের অনুমান মোটামুটিভাবে 1 কোটি থেকে 1.5 লক্ষের কাছাকাছি। এখন ব্যাপার হচ্ছে নিবন্ধন করাটা তো হচ্ছে ভোটারের ইচ্ছার উপরে নির্ভরশীল। এখন আমরা এইটার অনুমান করে রেখেছি এবং সেই কারণে আমরা 10 লক্ষ, কেননা 10 লক্ষ যদি ওপেন করলাম, 50 লক্ষ ওপেন করলাম, তাহলে আমাদের 50 লক্ষ ব্যালট প্রিন্ট করতে হবে এবং সেটা একটা অপচয় যদি হয় তাহলে সেটা নিঃসন্দেহে আপনারা তখন আমাদেরকে বলবেন আপনারা কেন হিসাব করিনি। সেই জন্য আমরা 10 লক্ষের এক একটা করে গ্যাপ নিয়ে আমরা করছি। নিবন্ধনে নারীর অংশগ্রহণ এটা নির্ভর করে যিনি নিবন্ধন করছেন তার উপরে। এটা আমি কি করে এখান থেকে বলবো? ব্যাপার আছে যে মামলা করা যায় না। আপনি আদালতের অধিক্ষেত্র সম্পর্কে আমাকে বলতে বলছেন। আদালতের অধিক্ষেত্র সম্পর্কে বলার এখতিয়ার বোধহয় আমার নেই। আইনে এটা আদালত যদি কগনিজেন্সে নিয়ে থেকে থাকেন সেটা তো আমরা আদালতে নিশ্চয়ই বলা হচ্ছে। তারপরেও যদি আদালত সেটা বিবেচনায় না নেন তখন সেক্ষেত্রে আমাদের রায়গুলো আমাদের ক্ষমতাকে খর্ব করছে কিনা আপনি যদি বলেন তাহলে এক অর্থে এটা একটা প্রশ্নবিদ্ধ অবস্থানে আছে, সেটাও সত্যি কথা। আমরা সেটা ওনারই কথা। আমাদের প্রশ্নের আমাদের একটা প্রশ্নবিদ্ধ হচ্ছে। খর্ব আর প্রশ্নবিদ্ধের ভিতরে পার্থক্য আছে। খর্বটা হচ্ছে বাতিল আর প্রশ্নবিদ্ধ হচ্ছে কোয়েশ্চেনেবল, যেটা উইচ ক্যান বি চ্যালেঞ্জড। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন ভবনে কথা বলছিলেন নির্বাচন কমিশন সচিব আখতার হোসেন। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। রাজশাহীর তানোরে গভীর নলকূপে পড়ে নিখোঁজ শিশু সাজিদকে 42 ফুট গভীরেও পাওয়া যায়নি। গর্তের মধ্যে পাইপ ফেলে সার্চ ভিশন ক্যামেরা দিয়েও তার অস্তিত্ব বা সাড়া পায়নি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, 42 ফুট গভীরেও শিশুটির অস্তিত্ব না পাওয়ায় আরও গভীর খনন করা হচ্ছে। তিনি বলেন, শিশুটি যে গর্তের মধ্যে পড়ে গেছে তা অত্যন্ত সরু, ফলে ওই গর্ত দিয়ে তাকে কোনোভাবে উদ্ধার করা সম্ভব নয়। তিনি আরও জানান, সমান্তরাল আরেকটি গর্ত খুঁড়ে শিশুটিকে বের করতে হবে, সেভাবেই খনন চলছে। গতকাল দুপুর 1টার দিকে মায়ের সাথে বাড়ির পাশে বিলে যাওয়ার সময় পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় 2 বছরের শিশু সাজিদ। ফায়ার সার্ভিস অভিযান শুরু করলেও এখনও তাকে উদ্ধার করা যায়নি। একটা বাচ্চা একটা 6 থেকে 8 ইঞ্চি একটা হোলের মধ্যে পড়ে গিয়েছে। তো এইটা আসলে তাকে তার সার্ভাইভেবিলিটি হিসাব করে
তাকে ঠিক রেখে অপারেশনটা পরিচালনা করা অবশ্যই একটা সময় সাপেক্ষ বিষয়। তবে এটার জন্য যেটা ইম্প্রোভাইজ পদ্ধতিতে আমরা সবসময় যেটা করি সেটাই আমরা করছি। এবারে নির্বাচনের প্রচারণার খবর। চট্টগ্রাম ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী সালাউদ্দিনের সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মনিরুল ইসলাম পারভেজ। পারভেজ, কেমন চলছে সমাবেশ, কি অবস্থা সেখানে জানাবেন? চট্টগ্রামে আমি এখন যে আসনটিতে রয়েছি এটি আমরা শুরু থেকে দেখেছি ধানের যে মনোনীত প্রার্থী রয়েছে তার বিপরীতে এখানকার হেভিওয়েট একজন প্রার্থী ছিল আসলাম চৌধুরী। ওনাকে বারবার আমরা দেখেছি, ওনাকে কিন্তু আমরা দেখেছি যে আসলাম চৌধুরীর সমর্থনে যে এখানকার যে নির্বাচন প্রচারণা বারবার বলছিল যে বিএনপি মনোনীত যিনি প্রার্থী রয়েছেন তার উনি দাঁড়াবেন, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ধরনের তথ্য পাইনি। আজকে কিন্তু এখানকার যে সরকারি ভাবে আমরা শুনেছি যে আজকে কিন্তু ডিক্লেয়ার করা হবে, এবং ঠিক তার আগে আমরা দেখেছি যে চট্টগ্রামের সীতাকুণ্ডে যে মহিলা সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ ওনার যে নির্বাচনী যে কি করবেন, উনি নির্বাচনে জয়ী হলে ধানের শীষে যেহেতু উনি প্রতীক পেয়েছেন, উনি এলাকার জনগণের জন্য কি করবেন সেই বার্তাটি উনি সব জায়গায় পৌঁছে দিচ্ছেন। তবে আমরা যতটুকু দেখেছি যে তারেক জিয়া অনেক ঘনিষ্ঠ বাজার উনি ছিলেন এবং উনি ৩১ দফা নিয়ে কাজ করে যাচ্ছেন। এতদিন আমরা দেখেছি সব পুরুষদেরকে নিয়ে উনি কাজ করেছেন, আজকে দেখেছি ব্যতিক্রম ধর্মী একটি কাজ উনি করছেন যে সকল মহিলা অর্থাৎ সীতাকুণ্ড এই এলাকার যত রকম মহিলা রয়েছেন বিভিন্ন ওয়ার্ড থেকে সব নেতা কর্মীদেরকে উনি জড়ো করেছেন এবং ওনার যে বার্তা সেই বার্তা উনি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ এই ৩১ দফা উন্নয়নের এই ধানের শীষের যে বার্তাগুলো রয়েছে তারেক রহমানের সেই বার্তাটি উনি জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন। তো সব মিলে আসলে একটি জমজমাট প্রচারণা হচ্ছে। আর বলেছি তফসিল যেহেতু আজকে সন্ধ্যার সময় ডিক্লেয়ার হবে, ঠিক তার আগ মুহূর্তে চট্টগ্রামে মোট 14টি আসন ডিক্লেয়ার করা হয়েছে। তার মধ্যে এই আসনটি একটু সবার মধ্যে নজর কেড়েছে। অর্থাৎ চট্টগ্রামে এখন যে অবস্থা রয়েছে এটি খুব জমজমাট প্রচারণা কিন্তু চালিয়ে যাচ্ছে। পাশাপাশি আমরা অবশ্য এই আসনে দুটি দলকে দেখেছি, একটি হচ্ছে বিএনপি আর একটি হচ্ছে জামাত। এই দুটির এখানকার আমরা প্রচারণা দেখতে পেয়েছি, এছাড়া আমরা অন্য কাউকে কিন্তু এনসিপি বা অন্য কাউকে কিন্তু এই ধরনের প্রচারণা দেখতে পাইনি। তো আপাতত যে জমজমাট প্রচারণা চলছে সীতাকুণ্ড আসন থেকে আমার এতটুকুই রয়েছে। শিমু, ধন্যবাদ পারভেজ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে সেখানকার নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন মনিরুল ইসলাম পারভেজ। তফসিল ঘোষণার পর গাজীপুর ৫ আসনের পোস্টার, ফেস্টুন এবং ব্যানার সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন প্রার্থীরা। কালিয়াকৈরের বলিয়াদি থেকে এ বিষয়ে আরো বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন আজ প্রধান নির্বাচন কমিশনার। এই তফসিল ঘোষণার পর ৪৮ ঘন্টার মধ্যে সকল প্রার্থীদের ব্যানার, ফেস্টুন এবং প্লে কার্ড সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। এখন পর্যন্ত কিন্তু গাজীপুরের ৫ আসনের কোথাও কোনো ধরনের অপসারণের কাজ শুরু করা হয়নি। কয়েকজন প্রার্থীর সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে তফসিল ঘোষণার পর আজ বিকেল অথবা কাল সকাল থেকে তারা এই ফেস্টুন, ব্যানার এবং প্লে কার্ড সরিয়ে দেওয়ার কাজ অপসারণের কাজ শুরু করবেন। সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, তারা আজ বিকেল থেকেই এই ফেস্টুন, ব্যানার অপসারণের কাজ শুরু করবেন। জেলা প্রশাসন বলছেন যদি কোনো প্রার্থী নির্বাচন কমিশনের নির্দেশ না মানেন তাহলে সেই ক্ষেত্রে তারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন। এই ছিল আমার কাছে গাজীপুরে নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করবে এবং তফসিল ঘোষণার পর যে ৪৮ ঘন্টার মধ্যে ফেস্টুন, ব্যানার অপসারণ করা হবে এবং আগামীকাল অথবা আজ বিকেল থেকে যে প্রার্থীর অপসারণ করবেন যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন তার সর্বশেষ খবর। দর্শক, দেশের খবরে নিচ্ছে একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ সংবাদে। এবারে আমাদের বিজয় নিয়ে আয়োজন। নানা আয়োজনে কুষ্টিয়া হানাদার মুক্ত দিবস পালিত করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল 10:30টায় পতাকা উত্তোলন শেষে কুষ্টিয়ার জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহরে একটি বিজয় র্যালি বের করেন তারা। র্যালি শেষে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকু, পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন সহ বিশিষ্টজনেরা।
এ সময় বীর মুক্তিযোদ্ধারাও আমন্ত্রিত সুধীজন ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্ব পর্বত দিবস আজ। জাতিসংঘের সাধারণ পরিষদ 2003 সাল থেকে প্রতি বছর দিবসটি পালন করে আসছে, যার মূল উদ্দেশ্য হলো পাহাড়ের গুরুত্ব, সেখানকার মানুষের জীবনমান উন্নয়ন এবং পরিবেশগত সচেতনতা বৃদ্ধি করা। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান নিয়ে গঠিত পার্বত্য চট্টগ্রাম দেশের মোট ভূখণ্ডের 1/10। অসংখ্য পাহাড়ে ঘেরা এই অঞ্চল পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য ও পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দিন দিন অপরিকল্পিত পাহাড় কাটায় হুমকির মুখে পড়ছে পাহাড়ি পরিবেশ ও সংস্কৃতি। রাঙামাটি আসাম বস্তি সড়ক সহ বিভিন্ন এলাকায় নিয়মিত পাহাড় কাটার দৃশ্য এখন সাধারণ ঘটনা। পরিবেশবাদীরা বলছেন, দখল, আবাসন নির্মাণ ও নানা উন্নয়ন প্রকল্পের কারণে পাহাড় ধ্বংস বেড়েই চলছে। দ্রুত কঠোর আইন প্রয়োগ, জরুরি সমীক্ষা এবং সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। না হলে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সাতক্ষীরার শ্যামনগরের খোলপেটুয়া নদীর তীরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী নদী নির্ভর জীবনযাত্রা মেলা। উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি গ্রামে আয়োজিত এই মেলায় উপকূলীয় সংস্কৃতি, জীবিকা ও প্রকৃতির সমন্বিত রূপ ফুটে উঠেছে। মেলায় শামুক, ঝিনুকের প্রদর্শনী এবং মাছ ধরার ঐতিহ্যবাহী উপকরণ সামগ্রীর প্রদর্শন করা হয়। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বার্ষিক, গ্রিন কোয়ালিশন, কামালকাটি একতা যুব সংঘ, কদবেল নারী উন্নয়ন সংগঠন ও স্থানীয় জনগোষ্ঠী আয়োজন করেছে মেলার। দেশের খবরে আবারও সময় হলো বিরতির, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ সংবাদে। রাজশাহীতে সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের দ্বিতীয় ফার্মার স্কুলের উদ্বোধন করা হয়েছে। দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়ন পরিষদের পাশে আনুষ্ঠানিকভাবে স্কুলটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা সহকারী কমিশনার রাহাতুল কবির মিজার। বিশেষ অতিথি ছিলেন সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হেদায়েতুল্লাহ, চারঘাট উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার খন্দকার ফিরোজ মাহমুদ ও সরদহ ইউনিয়ন চেয়ারম্যান SM সাইদুর রহমান। নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট অ্যাফেয়ার্স এবং সাস্টেইনেবিলিটি পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। এর আগে 2022 সালে চারঘাটে সরদহ ইউনিয়নে প্রথম ফার্মার স্কুল প্রতিষ্ঠিত হয়। সংবাদ শেষ করব, তবে তার আগে নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো আরও একবার। সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা সন্ধ্যায়। এখনো উদ্ধার হয়নি 40 ফুট গর্তে পড়া 2 বছরের শিশু সাজিদ। এবং নানা আয়োজনে কুষ্টিয়া হানাদার মুক্ত দিবস পালন। দর্শক, এই ছিল দেশের খবরের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে।